আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে শুরু করে দেওয়া যাক। তো প্রথমে আমরা একবারে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করব। হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমি জাস্ট যে টপিকগুলো বলবো ওগুলো একটু ভালো করে, আমি কি কি জিনিসগুলো বলি এগুলো একটু ব্যাপারটা খেয়াল করবা। হিসাব বিজ্ঞান পরিচিতি। তো এই হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে প্রথমে তোমাকে যে জিনিসটা জানতে হবে যে হিসাব বিজ্ঞানের যে জনক আছে, এই জনক থেকে তেমন একটা প্রশ্ন আসতে দেখা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে আমরা জাস্ট এই ব্যাপারগুলো একটু জেনে নিব যে হিসাব বিজ্ঞানের জনক যে লুকা পেসিওলি ভদ্রলোক। তো এই লুকা পেসিওলি তার জন্ম মৃত্যুটা যদিও ইম্পর্টেন্ট না, বাট আমরা তারপরে একটু জেনে রাখার চেষ্টা করি। জন্ম, লুকা পেসিওলি জন্মগ্রহণ করছে কত সালে? কারো কি মনে আছে? 1445 সালে লুকা পেসিওলি জন্মগ্রহণ করছে 1445 সালে। আমি জন্মটা বলে দিলাম, দেখি মৃত্যুটা বলতে পারো কিনা তোমরা। এই ভদ্রলোক কবে মারা গেছে দেখে কে বলতে পারো? লুকা পেসিওলির জন্ম হচ্ছে 1445 সালে এবং সে মারা গেছে কবে? একটু ফার্স্ট কমেন্ট করতে হবে, সে কবে মারা গেছে? লুকা পেসিওলি কবে মারা গেছে? আসিফ হোসেন বলছে 1517। আর কেউ কি পারো না? 1494 সালে যদি সে মারা যায় তাহলে বই লিখছে কবে? নাসির হোসেন 1494 সালে। এই যে একজন দিয়েছে 1447। 1447 না স্যার, এই টাইমটা হচ্ছে 1495 থেকে 1517। এই জায়গায় একটা ভুল আমরা প্রায় করি, তার জন্ম মৃত্যুর মধ্যে আমরা একটা সাল নিয়ে আসি। সেই সালটা হচ্ছে কি 1494 যে সালটা, এটা তার জন্ম মৃত্যুর মধ্যে নিয়ে আসে। এই ভুলটা সবাই যেন না করি, কারণ পরীক্ষা হলে এমন একটা জায়গা যেখানে তোমার অজান্তে কিছু ভুল হবে। তাই এই 1494 সাল যেটা, এটা হচ্ছে সে ওই বইটা লিখছে, বই লিখছে 1494 সালে, যে বইটার নাম হচ্ছে সোম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রভাসনা লিটা। তাহলে এই ভদ্রলোক হচ্ছে 1494 সালে এই বইটা লিখছে। তারপরে সে 1517 সালে মারা গেছে। তার মানে কেউ তোমরা যদি বলো 1494 সালে সে মারা গেছে, তাহলে কি সে কবর থেকে বই লিখছে? না, বিষয়টা কিন্তু এরকম না, সে বই লিখে তারপরে মারা গেছে। তাহলে এই দুইটা সালের মধ্যে যেন কনফিউশনটা না থাকে, এটা একটু খেয়াল রাখবা। তারপরে এই ভদ্রলোকের পেশা কি ছিল? লুকা পেসিওলির পেশা কি ছিল? পেশায় আমরা জানি সে তার অনেক গুণে গুণান্বিত ছিল এই ভদ্রলোক। তাহলে কি কি ছিল তার পেশাগুলোর মধ্যে? আমরা দেখছি সে ছিল একজন দার্শনিক। দার্শনিকটা পরে আসি, সে ছিল একজন গণিতবিদ। তারপরে সে ছিল পেশা একজন পাদ্রী, তাই না? পেশা একজন পাদ্রী ছিল। এই পাদ্রীকে আমরা বলতে পারি ধর্মযাজক। পাদ্রীর নাম আর এটা কি? ধর্মযাজক। এবং সর্বশেষ আমরা এটাও লিখে রাখতে পারি দার্শনিক। ঠিক আছে? তাহলে এই পেশায় তার এতগুলো পেশায় সে নিয়োজিত ছিলেন। তাহলে এই পেশাগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরে যে জিনিসটা মনে রাখতে হবে, এই লুকা পেসিওলি যে এটা নিয়ে বইটা লিখছে, সেই বইটা কি নিয়ে লেখা, কোন নীতি নিয়ে লেখা? এটা হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতি নিয়ে লেখা। এখন প্রশ্ন হচ্ছে, এই দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়াও কিন্তু হিসাব বিজ্ঞান আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতির নাম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। কয় তরফা? একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে খেয়াল রাখতে হবে, এই একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কিন্তু লুকা পেসিওলি কিছু লিখা যায় না বা বলে যায় না। বলছে কোনটা নিয়ে? দুতরফা। এই আমরা হিসাব বিজ্ঞানের যত ফাংশনই করি না কেন, এটা মূলত ডিপেন্ড করে হচ্ছে এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর। এই জন্য এটাকে ভিত্তি, এটাকে কি বলা হয়? ভিত্তি। তাহলে তোমাকে যদি বলা হয় যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি একতরফা দাখিলা পদ্ধতি না দুতরফা দাখিলা পদ্ধতি, তাহলে অ্যান্সারটা কি করতে হবে? দুতরফা দাখিলা পদ্ধতি। আমি আবার বলতেছি, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। লিখিত পরীক্ষার জন্য একটা প্রশ্ন লিখে নিতে পারো, দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয় কেন? প্রশ্নটা একটু লিখে নাও সবাই, দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয় কেন? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয় কেন? দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয় কেন? আমি টপিকগুলোর সাথে রিলেটেড যে ব্যাপারগুলো রিটেনে আসতে পারে আমি সেটাও বলে দিব। তাহলে এটাকে কেন মূল ভিত্তি বলা হয়? সো এই প্রশ্নটার ব্যাখ্যা করতে গেলে তোমাকে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে, কারণ হিসাব বিজ্ঞান কোনো ঘটনা নিয়ে কাজ করে না। হিসাব বিজ্ঞান কাজ করে হচ্ছে কি নিয়ে? লেনদেন নিয়ে। লেনদেন। তো এই যে ঘটনা থেকে আমরা প্রথমে লেনদেনগুলো খুঁজে বের করি। এই ঘটনা থেকে লেনদেনগুলো খুঁজে বের করতে গেলে কিছু বৈশিষ্ট্য আমাদেরকে মাথায় রাখতে হয়, অর্থাৎ ঘটনাগুলোর সাথে এগুলো মিলাইতে হয়। যেমন কি দুইটি পক্ষ থাকবে, একটা ঘটনার মধ্যে যদি দুইটা পক্ষ থাকে তাহলে সেটা লেনদেন হইতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে টাকার অঙ্ক। টাকার অঙ্ক থাকতে হবে, দুইটা পক্ষ থাকলে হবে না, টাকার অঙ্ক থাকলে সে ঘটনাটা লেনদেন হইতে পারে। আমি এখনো বলতেছি কিন্তু হইতে পারে, হবে যে তা কিন্তু বলা হয় নাই। তারপর হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক
অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। ভালো করে খেয়াল করো, এই তিনটা মূলত এই তিনটা ঘটনা, এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো ঘটনার মধ্যে থাকে তাহলে সেটা কি হয়, লেনদেন হয়। আর এই বৈশিষ্ট্যগুলো লেনদেনের বৈশিষ্ট্য হওয়ার পাশাপাশি কিন্তু এগুলা কারো বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতিরও বৈশিষ্ট্য। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে আসলে কি নির্ধারণ করি, লেনদেন। তাহলে মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, কিন্তু মূল উপাদানটা কি, মূল উপাদান কি ঘটনা না লেনদেন? দেখি তো কারা বলতে পারো, মূল উপাদান কি ঘটনা না লেনদেন? মূল উপাদান কি ঘটনা না লেনদেন? এটার অ্যান্সার কি হবে? মূল উপাদান কি ঘটনা হবে না লেনদেন হবে? ফার্স্ট কমেন্ট করো। এটা ফার্স্ট কমেন্ট করতে হবে। এই সময় এসে প্রিপারেশন সবার ভালো থাকা উচিত, সেই জন্য আমরা হচ্ছে ফার্স্ট কমেন্ট করব। আসলে পরিস্থিতি কি, মানে সবার রেসপন্স চাই আর কি। লেনদেন, ওকে, ভেরি গুড। তাহলে এই যে তুমি বলতেছো স্যার যে মূল ভিত্তিটা হচ্ছে, মূল উপাদানটা হচ্ছে, এই উপাদানের কিন্তু আরেকটা নাম আছে। এই উপাদানটার নাম হচ্ছে ইনপুট, আরেকটা নাম কি, ইনপুট। এটা মনে রাখবা। তাহলে হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট বলা হয় কাকে? লেনদেনকে বলা হয়। ঘটনা না কিন্তু, ঘটনা না কিন্তু কি, লেনদেন। এখানে আরেকটা প্রশ্ন আমি একটু বলবো, তাহলে আমরা এটা কি ক্লিয়ার যে কেন মূল ভিত্তি বলা হয়? কারণ এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একটা ঘটনাকে লেনদেন বলি, জানি হিসাব বিজ্ঞান তার কার্যক্রমগুলো পরিচালনা করে। তাহলে লেনদেন না হলে যেমন হিসাব বিজ্ঞান কোনো কাজ করতো না, আবার লেনদেনগুলো খুঁজে বের করতে পারতাম না কি ছাড়া, এই দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়া। এই জন্য মূল ফাউন্ডেশনটা অর্থাৎ মূল বেসটাই হচ্ছে কি, দুতরফা দাখিলা পদ্ধতি। এবার আরেকটা ঘটনা, আরেকটা লিখিত পরীক্ষার জন্য আরেকটা প্রশ্ন তোমরা একটু নোট ডাউন করবা। সেই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সকল লেনদেন এই ঘটনা, এটা নিশ্চয়ই সবাই শুনতে শুনতে বড় হইছো যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। সকল ঘটনা কি নয়, লেনদেন নয়। এই পয়েন্ট, এটা পরীক্ষা আসতে পারে, এটা পরীক্ষা আসতে পারে যে সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়, ব্যাখ্যা করো। তাহলে এইটা কিন্তু আমরা খুব ইজিলি ব্যাখ্যা করতে পারবো। আর এখানে ব্যাখ্যা করার পাশাপাশি কিন্তু তোমাকে কিছু উদাহরণ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবা যে এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তুমি তো নিশ্চয়ই লেনদেনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবা, যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে এটাকে আমরা একটা ঘটনাকে লেনদেন বলতে পারি। তাহলে মনে রাখতে হবে কোনো একটা লেনদেন হওয়ার পূর্বে তাকে অবশ্যই ঘটনা হইতে হয়। আমরা জানি যে একটা ঘটনা ঘটলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা অ্যাপ্লাই করি, সেই বৈশিষ্ট্যগুলো যদি তার মধ্যে খুঁজে পাওয়া যায় তখন এই ঘটনা লেনদেনে রূপান্তরিত হয়। তাহলে ঘটনা আগে লেনদেন পরে, ঠিক আছে? ঘটনা আগে লেনদেন পরে। যেমন হচ্ছে আমরা ফিনান্সে একটা প্রশ্ন পড়তে পারি যে হচ্ছে মুদ্রার প্রয়োজনে ব্যাংক ব্যবসার উৎপত্তি। তার মানে দাঁড়াচ্ছে কি, আগে মুদ্রা আসছে পৃথিবীতে, অর্থাৎ টাকা, তারপরে ব্যাংক আসছে। তাহলে এখানেও সেম জিনিস, আগে হচ্ছে ঘটনা, তারপরে হচ্ছে কি, লেনদেন, ঠিক আছে? তো তোমরা বলতে পারবা ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, এরকম আর কি। ঘটনার হচ্ছে কি, লেনদেনের মতো করে একটা প্রশ্ন যে ডিম আগে না মুরগি আগে, কোনটা আগে আসছে বলো? এই প্রশ্ন আনসার কি জানো তোমরা? মুরগি আগে আসছে। তাহলে মুরগি যদি আগে আসে, ডিম ছাড়া মুরগি আসলো কোথা থেকে? আমি বললে কি জাতি মেনে নিবে আমি যা বলবো? আচ্ছা যাই হোক, ওই দিকে না যাই, ডিম আর মুরগি নিয়ে মারামারি না করে আপাতত আমাদের ভর্তি পরীক্ষা চান্স পাইতে হবে, তাই না? তাহলে এখানে যে জিনিসটা একটু খেয়াল করবা যে এই প্রশ্নটা যখন তুমি এক্সপ্লেন করতে যাবা তখন কিন্তু তোমাকে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো এক্সপ্লেন করার পর তোমাকে এরকম উদাহরণ দিয়ে দিতে হবে। তো উদাহরণ 2-4টা উদাহরণ লিখবা, লিখে বলে দিবা যে এটা ঘটনা, এটা শুধু ঘটনা, পাশে লিখে দিলে এটা ঘটনা, তারপর এটা হচ্ছে লেনদেন, ঠিক আছে? এটা হচ্ছে লেনদেন। কেন লেনদেন হবে, কেন ঘটনা হবে, এরকম তুমি বলতেই পারো। যেমন ধরো হচ্ছে 1 লক্ষ টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান, তারপর চুক্তি সম্পাদন, তারপর ধরো হচ্ছে অর্ডার প্লেস করা, কাউকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া। এই যে ব্যাপারগুলো আছে এগুলাকে আমরা সাধারণত ঘটনা হিসাবে চিহ্নিত করি, আর বাকিগুলো মূলত কি হিসাবে হয়, লেনদেন হিসাবে শনাক্ত হয়। তাহলে এই প্রশ্নটা যদি আসে আমরা কি লিখতে পারবো? এই প্রশ্নটা আসলে লিখে যাবে কি না?
আমাদের এখানে অবশ্যই লেনদেনের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে হবে, লেনদেনের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এবং লেনদেনের বৈশিষ্ট্যগুলো লিখে তারপরে আমাদের কি করতে হবে, এটা প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা ঘটনা থেকে আসলে লেনদেনের উৎপত্তি হয়, সকল ঘটনা লেনদেন হইতে পারে না। এই প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে স্যার? এটা কি ক্লিয়ার? এখন দুইটা প্রশ্ন পাইলাম আমরা, একটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয় কেন একটা, আরটা হচ্ছে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা কি নয়, লেনদেন নয়। এই প্রশ্ন দুইটা কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে। তো প্রথমে লেনদেনের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে উদাহরণ দিয়ে আমাদের বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে। ওকে, তাহলে লুকা বেসিলের যে বিষয়গুলো আমরা জেনে নিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লুকা বেসিলে জানি আমরা যে সে হচ্ছে ইতালীয় নাগরিক ছিল, তাই না? সে যেহেতু ইতালীয় নাগরিক ছিল, তার ভাষায় অর্থাৎ তার যে বইটা লেখা হয়েছে সেই বইটা কিন্তু ইতালি ভাষায় লেখা হয়েছে, ঠিক আছে? স্যার আপনি যে পিডিএফগুলো রিটার্নেরগুলো দিলেন ভালো হতো না। এই শীট তো এখন আর পৌঁছানো যাবে না, ঠিক আছে? এই শীট তো এখন আর পৌঁছানো যাবে না। আমি এই কোশ্চেনগুলো মার্ক করে দিয়ে দিব। আমি মানে হচ্ছে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো তো আমি হচ্ছে এরকম 15 থেকে 20টা প্রথম ক্লাসে যে পয়েন্ট মানে হচ্ছে একটা রিটেন ক্লাসে যে প্রশ্নগুলো পড়াইছি আর আজকে যে প্রশ্নগুলো পড়তেছে এগুলো মূলত তোমার জন্য গুরুত্বপূর্ণ, এগুলা পড়লেই হবে। আচ্ছা, তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে একটু জানতে হবে যে লুকা বেসিলি যেহেতু ইতালীয় নাগরিক, সে তার বইটাও কোন ভাষায় লিখছে, ইতালীয় ভাষায় লিখছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবা। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের যে ভদ্রলোক হচ্ছে যে ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয় তার সম্পর্কে একটু জেনে নিলাম। এবার চলে আসা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানো। তো আমি তোমাদেরকে বলছি এই হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা কিন্তু তোমার লিখিত পরীক্ষা এবং এমসিকিউ উভয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা, জট করে বলে ফেলো। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা হবে, দ্রুত বলবা, দ্রুত আনসার করতে হবে। আরে এখন শুধু শর্ট সিলেবাসের বাইরে কিছু পড়ার কোনো দরকার নাই। হ্যাঁ, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এগুলা চেষ্টা করবো আজকেই পোস্ট করে দিতে একটা পেজে লিখে। না কোনো সমস্যা না স্যার, ঠিক আছে। মার্কেটিং এর প্রশ্নগুলো আজকে পোস্ট করে দিব, আজকে পোস্ট করে দিব। আর বোর্ডে লেখা প্রশ্নটার অ্যান্সার করো তোমরা আগে, যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা। এইটা অনেকবার পড়াইছি আমি, এইটারে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। পরবর্তীতে যারা এসে জয়েন করছো সবাই কিন্তু পোস্টটা শেয়ার করে দিও, প্রোফাইল থেকে শেয়ার করে দিবা। ওকে, একটু ফাস্ট কমেন্ট করবে সবাই, তাহলে সময় কম লাগবে আমাদের ক্লাসটা শেষ করতে। না স্যার ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে প্রক্রিয়া আমরা জানি এখানে ধাপ হচ্ছে 3টা। তাহলে যে ধাপ 3টা আছে এই 3টা ধাপ কি, এই 3টা ধাপ কি, এইটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য আমি তোমাদের বলছি যে এটা লিখিত পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো ধাপগুলো কি কি, আমরা প্রথমে কি করি, আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম যে ধাপটা সেটা আমরা কি করি, আমরা লেনদেনগুলোকে শনাক্ত করি। তাহলে শনাক্তকরণ আমি জাস্ট তোমাদেরকে রিভাইজ দেওয়াচ্ছি, ব্যাপারগুলো যেন মাথায় থাকে। প্রথম ধাপটা হচ্ছে শনাক্তকরণ, দ্বিতীয় ধাপটা হচ্ছে লিপিবদ্ধকরণ, তৃতীয় ধাপটা হচ্ছে কি, তৃতীয় ধাপটা হচ্ছে তথ্য সরবরাহকরণ। তো এই 3টা ধাপের মধ্যে আমরা জানি যে এই প্রথম এই দুইটা ধাপকে বলা হয় প্রাথমিক উদ্দেশ্য। কি বলা হয়, প্রাথমিক। এই দুইটা ধাপকে প্রাথমিক উদ্দেশ্য। আমার চেষ্টা থাকবে আগামী 3-4টা ক্লাসে শর্ট সিলেবাসটা যেন একবার এটা রিভাইজ করে যায়, শুধু থিওরি নট ম্যাথ, কারণ ম্যাথগুলো আশা করি তোমাদের অনেক ভালোভাবে শেষ হয়েছে, থিওরি নিয়ে যেন প্রশ্ন না থাকে। তাহলে আমরা জানি যে কোনো একটা লেনদেন শনাক্ত করা এবং সেটাকে লিপিবদ্ধকরণকে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য বলা হয়। তাহলে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কোনটা, আর বাকি থাকলো তথ্য সরবরাহকরণ। এই তথ্য সরবরাহকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য কিংবা মূল অথবা প্রধান উদ্দেশ্য, এটা তোমাদের জানা কথা। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে একটা লিখিত পরীক্ষার প্রশ্নও কিন্তু ছিল, আমি লিখে দিয়েছি এবং আলোচনা করছি। আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা নাই। তাহলে এখানে যে মূল বিষয়টা কি, আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া শুধু দাপটাই পড়বো না, এখানে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় আছে। তারপরে আমরা এখানে একটা জিনিস দেখবো যে শনাক্তকরণের পর যে লিপিবদ্ধকরণ, এই লিপিবদ্ধকরণের কিন্তু আবার 3টা ধাপ আছে। তো 3টা ধাপ কি, একটা হচ্ছে জাবেদা করা, জাবেদার পরে আমরা এটাকে এখানে প্রথমে আমরা বিশ্লেষণ করি, তাই না, বিশ্লেষণ করি।
বিশ্লেষণ করার পর আমরা এগুলোকে জাবেদা লিখে ফেলবো, জাবেদা লেখার পর এগুলোকে আমরা খতিয়ানভুক্ত করব। তাহলে এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপকে কিন্তু আমরা আরেকটা নামে ডাকি। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে হিসাব রক্ষণ। এটাকে আমরা বলি হচ্ছে হিসাব রক্ষণ, এটাকে আমরা বলি হিসাব রক্ষণ। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে লেনদেন লিপিবদ্ধকরণ যে কথা, হিসাব রক্ষণও কি একই কথা, অর্থাৎ তার আরেকটা নামই হচ্ছে হিসাব রক্ষণ। আর হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসছে, তাহলে এটা আসার আর কোনো সুযোগ নেই, বাট এই প্রক্রিয়া দিয়ে কোনো না কোনো ভাবে প্রশ্ন কিন্তু ঘুরাইয়া দিতে পারে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যাই লিখবা একটু রিলেভেন্ট এবং মানে হচ্ছে তথ্যবল লেখার চেষ্টা করবা, ভুল ভ্রান্তি লিখে আসলে নাম্বার কিন্তু পাওয়া যাবে না। তাহলে এই হচ্ছে প্রক্রিয়া থেকে আপাতত এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস একটু আমাদের মনে রাখা উচিত যে এই যে তথ্যগুলো আমি সরবরাহ করব, এই তথ্যগুলো যে সরবরাহ করব, এই তথ্যগুলো আমি কিসের মাধ্যমে সরবরাহ করব? এই তথ্যগুলো সরবরাহ করার জন্য কিন্তু আসলে কি দরকার? আর্থিক বিবরণী দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে হচ্ছে বিষয় এখন আলোচনা করব, সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আমরা তথ্য সরবরাহ করব কিসের মাধ্যমে? তথ্য সরবরাহ করবো কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আর্থিক বিবরণী। এখন আর্থিক বিবরণীর উপাদান কয়টা নিশ্চয়ই তোমরা জানো। আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 4টা উপাদান। আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে কয়টি? 4টি। এবার আসো, তোমাদের কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই, আমি 4টাকে লিখে নেই। 4টা কি কি আছে? 4টা হচ্ছে আয় বিবরণী, 4টা হচ্ছে আয় বিবরণী, 2 নাম্বার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, 3 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই 4টা পার্ট তোমরা জানো যে এগুলো হচ্ছে আর্থিক বিবরণীর উপাদান। এবার প্রশ্ন হচ্ছে IAS 1 অনুযায়ী, IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান কয়টা? দেখে এটা কারা পারো, এটা কারা আনসার করতে পারো? ফার্স্ট কমেন্ট করবা। IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান কয়টা? অনেকে আমি বলার আগে অ্যান্সার দিয়ে দিছো, যারা বলো নাই তারা অ্যান্সার করো। তবে এই জায়গায় কিন্তু ভুল করি আমরা, যে আমরা যদি প্রশ্নটা হয় আর্থিক বিবরণীর উপাদান করতে, আমরা কিন্তু 5টা দাগায় ফেলতে পারি। অনেকে এটা যেন না করি। আর্থিক বিবরণীর উপাদান বলে অ্যান্সার হবে 4টা। কোনো কারণে যদি অপশনে 4টা দাগানোর কোনো সুযোগ নাই এবং কোনোটাই নয় আনসার নাই, তখন কিন্তু আমি 5টা দাগাইতে পারবো। এটা ক্ষেত্র বিশেষ প্রযোজ্য কিন্তু, ঠিক আছে? কোনোটাই দাগাইতে পারতেছি না, কোনোটাই নয় থাকলে তো আমি এই অপশনটা অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু নাই যেহেতু তখন 5টা দাগাইতে পারবো। বাট অ্যাকচুয়াল বিষয় হচ্ছে কি, আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 4টা, কিন্তু IAS 1 অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1 অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান হবে কয়টা? 5টা হবে। তোমরা অনেকে আনসার করছো এখন পর্যন্ত, ধন্যবাদ। যারা রেসপন্স করো না তাদের সমস্যা কি? ঘুমাই গেছো ক্লাসে জয়েন করে? হ্যাঁ, 5 নাম্বার ধাপটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই 5 নাম্বার ধাপটা হচ্ছে পাদটিকা। আমরা জানি সেটাকে আমরা টিকা বলতে পারি, টিকা। আর এটাকে যেহেতু পায়ের নিচে অর্থাৎ অঙ্কের নিচে দিতে হয়, এই জন্য এটার নাম হচ্ছে কি? পাদটিকা। এটাকে পাদটিকাও বলা হয়, অথবা যেহেতু পায়ের নিচে হয় এই জন্য এটাকে ফুটনোটও বলা হয়, ফুটনোট। তাহলে পাদটিকা, টিকা বা ফুটনোট সবগুলো কিন্তু একই নামে হচ্ছে বলা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আর্থিক বিবরণীর উপাদান। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, আর্থিক বিবরণী কথাটা যখন আসে, এটা অবশ্যই আমি বারবারই যে প্রশ্নগুলো, যে কথাগুলো তোমাদেরকে বলি, যে পরীক্ষায় কোনো প্রশ্ন অ্যান্সার করার পূর্বে অবশ্যই পুরো প্রশ্নটা ভালো করে পড়ো, 4টা অপশন ভালো করে পড়ো, তারপরে প্রশ্নটা অ্যান্সার করো। কোনো প্রশ্ন অর্ধেক পড়ে অ্যান্সার করো না, অপশন 2টা একটা পড়ে পুরো প্রশ্ন অ্যান্সার করো না, তাহলে ধরা খেয়ে যাবে কিন্তু। তাহলে আর্থিক বিবরণীর উপাদান কয়টা? আর্থিক বিবরণীর উপাদান কয়টা? আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? এইটা একটু লিখে তো দেখি কাদের বিষয়টা ক্লিয়ার আছে, আমি একটু দেখি। আর্থিক বিবরণীর উপাদান কয়টা? নরমালি ধরো IAS বলি নাই, IAS জানতে চাই নাই, তাহলে নরমালি আর্থিক বিবরণীর উপাদান কয়টা আর আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? দেখি এটা একটু লেখো। যারা পরে আসছো শেয়ার করো নাই, অবশ্যই শেয়ার করে দিবা। আরেকটা বিষয়, তোমরা যখন পেজটাতে ফলো দিছো তার পাশে কিন্তু একটা নোটিফিকেশন বাটন আছে, অর্থাৎ বেল আইকন আছে। ওই বেল আইকনটা যদি ক্লিক করে রাখো না, তাহলে তুমি কি করবা? যখন ক্লাসটা শুরু হবে তখনই কিন্তু তুমি এটার একটা নোটিফিকেশন পেয়ে যাবা। জাস্ট তুমি লাইকটার উপর ক্লিক করো, দেখবা যে এখানে অ্যাকাউন্টিং আওয়ার ফলোয়িং, তারপরে ওই বেল আইকনটা আসতেছে, ওই বেল আইকনটা ক্লিক করে রাখো, দেখবা যে সবসময় তুমি লাইভের নোটিফিকেশন পাইবা। একটু ফার্স্ট কমেন্ট করবে আর্থিক বিবরণীর উপাদান কয়টা আর আর্থিক অবস্থা বিবরণীর উপাদান কয়টা, দেখি কারা করতে পারতেছো।
ফার্স্ট হ্যাঁ, ছোট করে লিখলে হবে, ছোট করে লিখলে হবে, তো বড় করে লেখার কিছু নাই। বাট সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, তাহলে সব কিছু একবার ওটা একটা রিপিট হবে, একবার রিভিউ হবে। সবাই যদি অ্যান্সার করো, এত কম কমেন্ট হয় কেন আমি ঠিক বুঝি না। আর সবাই দ্রুত অ্যান্সার করলে তো আরও অনেক বেশি কমেন্ট হওয়ার কথা। এখন পর্যন্ত যারা অ্যান্সার করছো আশা করি আলহামদুলিল্লাহ কারোরই প্রবলেম হয় নাই বা বুঝতে সমস্যা নাই, ব্যাপারগুলো আমি অনেকবার আলোচনা করছি, সুতরাং তোমাদের প্রবলেম হওয়ার কথা না বা কনফিউজড হবে না আশা করি। তাহলে আর্থিক বিবরণীর উপাদান হলে 4টা, কিন্তু আর্থিক অবস্থার বিবরণীর উপাদান বললে কিন্তু আমরা অ্যান্সার করবো কয়টা? 3টা। আর্থিক অবস্থার বিবরণী বললে আমরা কিন্তু 3টা অ্যান্সার করবো। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আশা করি আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়া দেখলাম, আমরা হিসাব বিজ্ঞানের জনকের বিষয় দেখলাম, এবার একটু হিসাব বিজ্ঞানের শাখাটা নিয়ে একটু কথা বলবো। হিসাব বিজ্ঞানের শাখা, তো হিসাব বিজ্ঞানের শাখা, তো এই হিসাব বিজ্ঞানের শাখাটা করতে মানে হচ্ছে পড়তে গেলে যে জিনিসটা একটু মাথায় রাখবা, অনেকগুলো শাখার মধ্যে প্রধান 2টা শাখা আছে। প্রধান 2টা শাখা হচ্ছে, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, এটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, আর হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, এটা আর্থিক হিসাব বিজ্ঞান, আর হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এই 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো এই আর্থিক হিসাব বিজ্ঞান আর ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান মানে হচ্ছে কারা ব্যবহার করে, এটা হচ্ছে কোন ধরনের তথ্য মানে কোন ধরনের ব্যবহারকারী এটা ব্যবহার করে। তার আগে নিশ্চয়ই আমরা জানি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় ধরনের। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? কমেন্ট করো তো স্যার, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? দেখি এটা কারা পারো। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? ফার্স্ট কমেন্ট করবা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? সবার কমেন্ট করতে হবে, যারা ক্লাস করতেছো সবার কমেন্ট করতে হবে কিন্তু। এখনো পর্যন্ত শেয়ার 125টা, অনেক বেশি শেয়ার আছে তোমরা যতজন আছো। তবে যারা প্রোফাইল থেকে শেয়ার করো নাই তাদের কাছে বরাবরের মতো যেটা চাওয়া পাওয়া সেটা হচ্ছে একটা শেয়ার করে দিও, প্রোফাইল থেকে একটা শেয়ার দিও, প্রোফাইল থেকে। আচ্ছা, তো এবার আমরা জানি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হচ্ছে 2 ধরনের। কয় ধরনের ব্যবহারকারী? 2 ধরনের ব্যবহারকারী। তো এই 2 ধরনের মধ্যে একটা হচ্ছে, এটা আমরা জানি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। আরটা হচ্ছে কি ব্যবহারকারী? বাহ্যিক ব্যবহারকারী। তো তোমাদেরকে পড়াইছিলাম স্যার কখন অভ্যন্তরীণ ব্যবহারকারী হয় আর কখন বাহ্যিক ব্যবহারকারী হয়। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারীর ক্ষেত্রে বলছিলাম 2টা বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে তাদের মধ্যে, তাহলেই তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। তাহলে একটা ছিল কি হবে, যে সবাই কি হবে? বেতনভুক্ত হইতে হবে। সবাই কি হইতে হবে? বেতনভুক্ত হইতে হবে। বেতনভুক্ত হওয়ার পাশাপাশি তার সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকবে। কিসের সাথে? সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে কি থাকবে? জড়িত থাকবে। তাহলে এই 2টা বৈশিষ্ট্য যদি কোনো পক্ষের মধ্যে খুঁজে পাওয়া যায় তখনই তাকে আসলে কি বলা হয়? অভ্যন্তরীণ পক্ষ বলা হয়। একটাও যদি খুঁজে পাও আরেকটা নাই তাহলে তাকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা যাবে না। তাহলে এমন কিছু কনফিউজিং ব্যাপার ছিল যেগুলোতে তোমরা আটকায় যাই না। যেমন ধরো হচ্ছে আমি যদি লিখি যে মনে রাখতে হবে এক মালিকানা প্লাস অংশীদারি ব্যবসা, এটা একটু মনে রাখবা। অংশীদারি, এক মালিকানা প্লাস অংশীদারি ব্যবসার মালিক ছাড়া, এক মালিকানা ব্যবসা প্লাস অংশীদারি ব্যবসার মালিক ব্যতীত সকল মালিকরাই হচ্ছে কি? বাহ্যিক ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? এক মালিকানা ব্যবসার মালিক আর অংশীদারি ব্যবসার যে মালিকরা আছে তারা সবাই হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার যে মালিক আছে তারা সবাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর বাদবাকি যত মালিক থাকবে, শেয়ার মালিক, শেয়ার হোল্ডার, তারপরে মালিকগণ, বিনিয়োগকারীগণ, সবাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। পাশাপাশি তোমাকে যেই জিনিসটাতে তোমাদের কনফিউজ করতে পারে সেটা হচ্ছে পড়াইছে আমি কর্মকর্তা, এটা হচ্ছে কর্মকর্তা, এটা হচ্ছে কর্মচারী। কর্মকর্তা কর্মচারী কোনটা কোন ধরনের ব্যবহারকারী? কমেন্ট ফার্স্ট। কর্মকর্তা কর্মচারী কে কোন ধরনের ব্যবহারকারী? 1 2 দিয়ে লিখবা। এটাকে ধরো আমি হচ্ছে 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, অভ্যন্তরীণ বাহ্যিক লিখলে হবে, 1 নাম্বার অভ্যন্তরীণ এরকম করে লিখলে হবে। কর্মকর্তা কর্মচারী কে কোন ধরনের ব্যবহারকারী? ফার্স্ট কমেন্ট, ফার্স্ট
একটু দ্রুত কমেন্ট করে ফেলতে হবে। যে জিনিসটা হচ্ছে দুইটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, দুইটা জিনিস অ্যাপ্লাই করবা, সেই জিনিসটা কি? সেই দুইটা জিনিস কি? যে হচ্ছে বেতনভুক্ত এবং প্রত্যক্ষভাবে জড়িত কিনা, বেতনভুক্ত আর প্রত্যক্ষভাবে জড়িত কিনা, এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু অ্যান্সার করতে হবে। সবার অ্যান্সার হচ্ছে, সবার যতজন অ্যান্সার দিচ্ছ ভেরি গুড, সবাই অ্যান্সার দিচ্ছ। আমার বিশ্বাস তোমরা অ্যাটলিস্ট আমার অ্যাকাউন্টিং সাবজেক্টে খারাপ করবা না। বাকিগুলোর অবস্থা আমি জানি না। অ্যাকাউন্টিং নিয়ে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং তোমরাও প্রচুর পরিশ্রমী ছিলা। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যারা এখানে ক্লাসগুলো করতেছো সবার নাম আমার একদম মুখস্থ, চেহারা হয়তো চিনবো না, বাট সবার নামগুলো আমার কিন্তু চোখে লাগে, কারণ তোমরা রেগুলার ক্লাস করছো, এটা প্রাইভেট ব্যাচ হোক ফ্রি ক্লাসগুলোতে হোক। আশা করি তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, বাকিটা আল্লাহ ভরসা, হয়তো আল্লাহ পরিশ্রমের মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। ওকে, এখন পর্যন্ত যারা অ্যান্সার করছো সবাই আলহামদুলিল্লাহ সঠিকভাবে উত্তর করতে পারছো। তো এই অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, এই টপিকটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে স্যার, ঠিক আছে? যে জায়গাতে কনফিউজড হইতে পারো সে ব্যাপারটা একটু দেখাই দিলাম। আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, কোনো প্রশ্নে যদি দেখা যায় উচ্চ পর্যায়ে কর্মকর্তা লেখা থাকে, উচ্চ, এরপর হচ্ছে ধরো ব্যবস্থাপক, তারপর যদি লেখা থাকে পরিচালক, ঠিক আছে? তাহলে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবস্থাপক, পরিচালক, অর্থাৎ যাদের সাথে এই ব্যাপারগুলো থাকবে তারা সবাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসেবে গণ্য করা হবে। উচ্চ পর্যায়ে ব্যবস্থাপক, পরিচালকগণ, যে কোনো ব্যবস্থাপক হোক না কেন তারা সবাই অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসেবে গণ্য হবে, তারা বেতন পায় এবং সবাই প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত থাকে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো একটা মাথায় রাখবা। তাহলে এতক্ষণ যা বললাম সব ছিল হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের নিয়ে, হ্যাঁ, তারা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। এবার যে জায়গাটা মূলত আমরা ছিলাম, যে জায়গায় আলোচনার বিষয় ছিল সেটা কি? সেটা হচ্ছে এই যে হিসাব বিজ্ঞানের শাখা দুইটা লিখলাম, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। সো এখানে একটা সূত্র মনে রাখতে হবে তোমার, যেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের শাখায় বিপরীত বর্ণের মিলন ঘটে, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের শাখায় কি ঘটে? হিসাব বিজ্ঞানের শাখায় বিপরীত বর্ণের মিলন ঘটে। তাহলে এটা আবার কি? হিসাব বিজ্ঞান, দেখো এখানে আর্থিক হিসাব বিজ্ঞান, এখানে কি হিসাব বিজ্ঞান? আর্থিক হিসাব বিজ্ঞান। তাহলে এখানে শুরু হয়েছে কি দিয়ে? অ। তার মানে সে এটা যে ব্যবহার করে তার নামটা আসলে অ না, তার একটা অন্য নাম দিয়ে। তার মানে ও এর ক্ষেত্রে আসবে ব, ব এর ক্ষেত্রে আসবে কি? অ। এটা একটু মাথায় রাখবা যে আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যারা ব্যবহার করবে তাদের নামটা শুরু হবে ব দিয়ে। তাহলে ব দিয়ে কি আছে? বাহ্যিক ব্যবহারকারী আছে, বাহ্যিক ব্যবহারকারী আছে। এবার দেখো ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান আছে না? তাহলে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটাও বিপরীত বর্ণ, অর্থাৎ বিপরীত বর্ণ কি? অ দিয়ে শুরু হবে। তাহলে অ দিয়ে শুরু হয় এমন ব্যবহারকারীর নাম কি? এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে দেখো স্যার, তাহলে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি যে হিসাব বিজ্ঞানের শাখায় বিপরীত বর্ণের মিলন ঘটে, অর্থাৎ তাদেরকে আমরা এখানে বিয়ে শাদী করাই দিলাম। তো বিয়ে শাদী করাই দেওয়ার কারণে তাদের এই অবস্থান করছে। তাহলে কি করছে? তারা বিপরীত বর্ণের মিলন করছে। তার মানে তাদের যে অক্ষর দিয়ে তাদের নাম শুরু হয়েছে বা বর্ণ দিয়ে, তারা তার বিপরীত বর্ণের মানুষকে বিয়ে শাদী করছে। কথা কি ক্লিয়ার? তাহলে হিসাব বিজ্ঞানের শাখায় কে কোনটা ব্যবহার করে এটা আশা করি ক্লিয়ার হবে। তাহলে বুঝতে পারতেছো যে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটা আসলে কারা ব্যবহার করে? উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, প্রতিষ্ঠানের ভিতরে যারা জড়িত, যারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, তারাই মূলত এই হিসাব বিজ্ঞানটা ব্যবহার করে থাকে। আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, নিয়ম মেনেই করছে। ওকে, নেক্সট। তাহলে হিসাব বিজ্ঞানের শাখা হয়ে গেল, পরিচিতি গেল, হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী গেল, হিসাব বিজ্ঞানের জনক চলে গেল। তাহলে এবার আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের, ভালো কথা, হিসাব বিজ্ঞানের আউটপুট যদি প্রশ্নটা হয়, হিসাব বিজ্ঞানের আউটপুট কি?
হিসাব বিজ্ঞানের আউটপুটগুলা কি কি? হ্যাঁ, আউটপুট। তা আউটপুটের মধ্যে নিশ্চয়ই তুমি আর্থিক বিবরণীগুলো নিয়ে আসবে, আর্থিক বিবরণী, ঠিক আছে? আর্থিক বিবরণীর যে উপাদানগুলো আছে সবগুলো আউটপুটের মধ্যে আসবে। শুধু আর্থিক বিবরণী না, এখানে দেখবে হচ্ছে অনুপাত বিশ্লেষণ থাকতে পারে, অনুপাত বিশ্লেষণ থাকতে পারে, ঠিক আছে? তারপর এখানে ধরো হচ্ছে রেওয়া মিল হিসাব বিজ্ঞানের একটা আউটপুট। এখন তাহলে সহজ কথা মনে রাখতে পারি না স্যার, হিসাব বিজ্ঞান যত ধরনের বিবরণী প্রস্তুত করে সবগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের আউটপুট, অর্থাৎ যত ধরনের স্টেটমেন্ট হিসাব বিজ্ঞান তৈরি করে সেটা আর্থিক বিবরণী না শুধু, তাছাড়াও আরো যে স্টেটমেন্টগুলো আছে সবগুলোকে হিসাব বিজ্ঞানের আউটপুট বলা হয়। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা, হিসাব বিজ্ঞানের আউটপুট কোনগুলা, হিসাব বিজ্ঞানের আউটপুট কোনগুলা, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের আউটপুট। তাহলে এবার হচ্ছে আমরা জাবেদা নিয়ে আলোচনা করি। জাবেদা, তো এই জাবেদাগুলোর মধ্যে এবার আমরা কি করব? জাবেদা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে হিসাব চক্রের কততম ধাপ, এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে। হিসাব চক্রের কততম ধাপ হচ্ছে জাবেদা। তো হিসাব চক্রের কততম ধাপে জাবেদা হয় এটা নিয়ে একটু কনফিউশন থাকতেই পারে, বা এই টাইপের প্রশ্ন তেমন একটা আসতে দেখা যায় না। তো যদি বিশ্লেষণ দিয়ে শুরু করো, শনাক্তকরণ দিয়ে শুরু করলে বিশ্লেষণ, তারপর হচ্ছে জাবেদা, শনাক্ত বিশ্লেষণ জাবেদা, তাহলে 3 নম্বরে পড়ে। অর্থাৎ আবার যদি তুমি হচ্ছে শুধু বিশ্লেষণ দিয়ে শুরু করো বা শনাক্তকরণ একটা ধাপ নাও, তাহলে 2 নম্বর ধাপে পড়বে। যাই হোক, এই টাইপের প্রশ্ন তেমন একটা আসতে দেখা যায় না। তাহলে জাবেদা হচ্ছে আমরা জানি যে এটাকে কি কি বই বলা হয়, বইয়ের নামগুলো তোমাদের এতদিনে মুখস্থ থাকার কথা, আমি বহুবার এটা বলছি। আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানিয়ে রাখি, কালকে তোমাদের একটা এক্সাম হবে, কাল এটা একটা এক্সাম হবে। এই এক্সামটা সবার জন্য, হ্যাঁ, এটা আমার প্রাইভেট ব্যাচে যারা আছো তারা প্লাস যারা মানে হচ্ছে ফ্রি ক্লাস করতেছো তাদের জন্য। সো এই কাল এই এক্সামটা হবে রাতের বেলায়, হ্যাঁ, রাতের বেলায়। আমি হচ্ছে 9টা-10টার দিকে কোশ্চেনটা দিয়ে দিব গুগল ফর্মে, ঠিক আছে? গুগল ফর্মে পরীক্ষাটা হবে। 10 থেকে 15 মার্কের প্রশ্ন থাকবে, 10 থেকে 15 মার্কের এমসিকিউ প্রশ্ন থাকবে, এমসিকিউ। রিটেনটা আসলে অনলাইনে নেওয়াটা পসিবল না, এমসিকিউ নিয়ে নিব, গুগল ফর্মে জাস্ট ক্লিক করে দিবা। একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, ওই সময়ের পরে কিন্তু আর পরীক্ষা দেওয়া যাবে না, অর্থাৎ কোশ্চেন কিন্তু উধাও হয়ে যাবে। তাহলে টপিকটা কি? টপিকটা হচ্ছে অবচয় চ্যাপ্টার, শর্ট সিলেবাস, অর্থাৎ শর্ট সিলেবাসে যে টপিকগুলো আছে সেগুলোর উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে অবচয়। এই অবচয়ের উপর কালকে একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। সবার জন্য সবাই প্রস্তুত থাকি, এই চ্যাপ্টারটাকে ভালো করে রিভাইজ দিয়ে রাখবো যেন পরীক্ষা সর্বোচ্চ মার্ক ক্যারি করা যায়। তাহলে পরীক্ষার অ্যানাউন্সমেন্টটা কিন্তু আমরা সবাই মনে রাখবো। তাহলে হিসাব বিজ্ঞানের এই জাবেদার যে নামগুলো ছিল, জাবেদার নামগুলো কি ছিল? এটা হচ্ছে প্রাথমিক বই ছিল, প্রাথমিক, তারপরে ছিল হচ্ছে সহকারী। যদি লেখা থাকে বা তোমার অনেকবার লেখা হয়ে গেছে মনে হচ্ছে, তার জাস্ট মিলায় নাও। তারপর হচ্ছে সাহায্যকারী, তারপর হচ্ছে মৌলিক, তারপরে আমরা এখানে বলতে পারি হচ্ছে দিনলিপি। এখন এখানে আরেকটা জিনিস একটু খেয়াল মনে পড়ছে, যে হচ্ছে জার্নাল। এই জাবেদার শব্দটা ইংলিশে হচ্ছে জার্নাল। তো এই জার্নাল শব্দটি, এটা তো একটা ইংরেজি শব্দ, এটা কোন শব্দ থেকে আসছে? এটা হচ্ছে একটা এরকম একটা শব্দ আসছে যেটা হচ্ছে জার। এই জার অর্থ কি? এই জার অর্থ হচ্ছে দিন। এই জার অর্থ হচ্ছে কি? এই জার হচ্ছে দিন। এখন প্রশ্ন হচ্ছে এই জারটা কোন শব্দ? এই জারটা কোন শব্দ? এই জারটা কোন শব্দ? আমি তোমাকে অপশন দিচ্ছি, আরবি, ধরো হচ্ছে ফার্সি, তারপর ধরো হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি। দেখি তো কি হবে অপশন, বলো তো কি হবে? আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি। তাহলে জার্নাল শব্দটি যে জার শব্দ থেকে আসছে, এই জার্নাল অর্থ হচ্ছে জাবেদা, যার অর্থ হচ্ছে দিন। তাহলে এই যে অবস্থা, এই জার শব্দটা কোন শব্দ থেকে আগত হয়েছে? দেখি কারা বলতে পারো। সবাই কমেন্ট করবা, যারা ক্লাস করতে সবাই কমেন্ট করবা। ভাই বিপরীত দাখিলার বিষয়টা সবাই প্রশ্নের অ্যান্সার দিচ্ছ। ওকে, থ্যাংক ইউ।
তাহলে এটা গেল, এটা তেমন কোনো ঝামেলার বিষয় না। তাহলে আমরা এই প্রাথমিক বই, সহকারী বই, সাহায্যকারী বই, মৌলিক বই, দিনলিপি এগুলোকে জাবেদাকে এই নামে ডেকে থাকি। আচ্ছা, এবার আসা হচ্ছে এই জাবেদা দাখিলার প্রকারভেদ আমরা একটু দেখব। জাবেদা মূলত হচ্ছে দুই প্রকার, তাই না? জাবেদা দাখিলা, দাখিলাটা বলি আগে। দাখিলাটা হচ্ছে দুই প্রকার। দাখিলাটা কয় প্রকার? দুই প্রকার। তাহলে এই যে দুই প্রকার দাখিলা আছে, সে দাখিলা কি? একটাকে বলা হচ্ছে সরল দাখিলা, একটাকে বলা হচ্ছে সরল, আর এটা বলা হচ্ছে মিশ্র দাখিলা। এটা সরল দাখিলা আর এটা হচ্ছে মিশ্র দাখিলা। তাহলে এই সরল দাখিলা আর মিশ্র দাখিলা কোনটা কি? আমরা যখন কোনো একটা জাবেদা করব, যদি তার কয়টা পক্ষ থাকে? দুইটি পক্ষ মনে রাখবা। কোনো একটা দাখিলা যদি দুইটা পক্ষ থাকে, এটাকে বলা হয় সরল দাখিলা। আর দুই এর অধিক যদি কোনো পক্ষ থাকে কোনো জাবেদায়, অর্থাৎ 3টা 4টা 5টা, তখন এটাকে বলা হয় মিশ্র দাখিলা। এটা মনে থাকবে আশা করি। সরল দাখিলা হচ্ছে দুইটা পক্ষ থাকবে, আর মিশ্র দাখিলা হচ্ছে 2 এর অধিক পক্ষ থাকবে। মিশ্র দাখিলা কি থাকবে? 2 এর অধিক পক্ষ থাকবে। এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। তাহলে সরল দাখিলা, এটা দাখিলা কিন্তু, এটা একটা খেয়াল রাখবে, এটা হচ্ছে দাখিলা। এবার দাখিলা হওয়ার পর চলে যাও জাবেদার প্রকারভেদ। তো জাবেদার প্রকারভেদটা একটু দেখবো আমরা। জাবেদার প্রকারভেদ। তো এই জাবেদার প্রকারভেদগুলো কি কি আছে? এই জাবেদার প্রকারভেদের মধ্যে আমরা জানি জাবেদা হচ্ছে দুই প্রকার। জাবেদা হচ্ছে দুই প্রকার। তো দুই প্রকার জাবেদার মধ্যে কি কি আছে? প্রথম যে জাবেদাটা আছে সেটা হচ্ছে কি বলবো আমরা এটাকে? প্রথম জাবেদা আছে হচ্ছে সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বিশেষ, দুঃখিত, আমরা প্রথমে বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করি। বিশেষ জাবেদা, তারপর লিখে হচ্ছে সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদা একটা নাম আছে, দেখে কারা বলতে পারো? সাধারণ জাবেদার আরেকটা নাম কি? কারা বলতে পারো? সাধারণ জাবেদা একটা নাম। জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা হচ্ছে সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদার একটা নাম কি? নাম সেটা সাধারণ জাবেদার আরেকটা নাম আছে, সে নামটা কি? সাধারণ জাবেদার আরেকটা নাম কি আছে? হ্যাঁ, একটু সবাই দেখি কাদের মনে আছে সাধারণ জাবেদার একটা নাম কি? নাম আর কেউ কি জানো না? বাকিরা? প্রকৃত জাবেদা, রাইট। তো যারা জানো তারা অ্যান্সার করবা, তাহলে বুঝতে সুবিধা হয় যে আসলে তোমাদের কতটুকু মানে হচ্ছে মনে আছে বা পারতেছো। ওকে, তো সাধারণ জাবেদার একটা নাম হচ্ছে প্রকৃত জাবেদা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কোন জাবেদা কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়, একটা ধর হচ্ছে আমি দিলাম নিয়মিত লেনদেন, কিছু লেনদেন ঘটে হচ্ছে নিয়মিত, আর কিছু লেনদেন ঘটে হচ্ছে অনিয়মিত। হ্যাঁ, কিছু লেনদেন ঘটে হচ্ছে অনিয়মিত। তাহলে কোনটাই কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয় বলতে পারবা? কোনটাই কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? তোমাকে যদি প্রশ্ন করে, ধরো আমি চেকের সিরিয়াল দিয়ে দিলাম 1 2, তাহলে বলো তো কোনটাই কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? সিরিয়াল দিলে হবে, যেমন 2 এর সাথে 2, 2 এর সাথে 1, 1 এর সাথে 2 এভাবে দিলে হবে। দেখি কারা বলতে পারো এটা। আমরা জানি যে বিশেষ, অর্থাৎ এই বিশেষ শব্দটা আমরা ধরো হচ্ছে এটা আমি আসলে মূলত মেসেঞ্জার দিয়ে বুঝাই। মেসেঞ্জার দিয়ে বোঝানোর একটা কারণ আছে কি, যে মেসেঞ্জারের যে চ্যাট লিস্টে যে পাবলিকগুলো থাকে তাদের একদম উপরে যে মানুষটার পাশে সবুজ বাতি জ্বলে, সে আসলে হচ্ছে কি, সে হচ্ছে স্পেশাল কেউ। সে তোমার বন্ধু হইতে পারে, সে তোমার ভাই হইতে পারে, বাবা হইতে পারে। তাহলে এই তার পাশে যে এই হলুদ মানে কি বলে এই বাতিটা যে জ্বলে, আর মানে হচ্ছে তার সাথে নিয়মিত মানে কথা বলা হয়, আর এই জন্য সে হচ্ছে স্পেশাল কেউ। তাহলে বিশেষ জাবেদা মানে হচ্ছে যেখানে আমাদের নিয়মিত লেনদেনগুলো লিপিবদ্ধ হবে, আর সাধারণ বা প্রকৃত জাবেদা মানে হচ্ছে যে এখানে আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করব? অনিয়মিত লেনদেনগুলো, যেগুলো আমাদের প্রতিষ্ঠানে সংগঠিত হয় সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করে থাকি। তাহলে আমরা নিয়মিত লেনদেনগুলো কোথায় লিপিবদ্ধ করি? নিয়মিত লেনদেনগুলো লিপিবদ্ধ হচ্ছে বিশেষ জাবেদায়। নিয়মিত লেনদেনগুলো কোথায় লিখি? বিশেষ জাবেদা লিপিবদ্ধ করি। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো।
আচ্ছা, এবার আসা হচ্ছে বিশেষ নিয়মিত অনিয়মিত, এটা তো পারলা। এবার আমরা একটু বিশেষ জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ জাবেদাগুলো কি? তো বিশেষ জাবেদাগুলো কি একটু ভালো করে খেয়াল করো। আমরা সিরিয়াল বাই লেখা শুরু করি। বিশেষ জাবেদা প্রথমে আসা হচ্ছে আমরা লিখব ক্রয় জাবেদা। কি জাবেদা? ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। কি জাবেদা? ক্রয় ফেরত। ক্রয় ফেরত জাবেদা। এখন এই ক্রয় জাবেদাটা আসলে কি? ক্রয় জাবেদাটা হচ্ছে যেখানে আমরা লিখব, যেখানে আমরা কোন লেনদেনগুলো লিখব, ধারে পণ্য ক্রয়। ভালো করে খেয়াল করতে হবে, ধারে পণ্য ক্রয়। এই যে একটা বিষয়, এখানে কয়েকটা বিষয় একটু মনে রাখার মতো। ধারে পণ্য হইতে হবে, আর কি হইতে হবে? ক্রয় হইতে হবে। এখন ধারে পণ্য ক্রয় না করে যদি তুমি অন্য কিছু কিনো, অর্থাৎ কোনো সম্পদ কিনো, কোনো সম্পদ কিনলে কিন্তু সেটা ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না। আবার কোনো পণ্য যদি তুমি নগদে কিনো, কোনো পণ্য যদি নগদে কিনো, তাহলেও সেটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে ক্রয় জাবেদা শুধুমাত্র ধারে পণ্য ক্রয় করলেই অন্তর্ভুক্ত হয়। শুধুমাত্র ধারে পণ্য ক্রয় করলেই ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়। বহুবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসছে যে ধারে পণ্য ক্রয় কোন জাবেদা অন্তর্ভুক্ত হবে, অথবা যে নিচের কোন লেনদেনটি ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে, এইভাবে কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে? তাহলে ক্রয় জাবেদায় আমরা কোন ধরনের লেনদেনগুলো লিখবো? যেগুলো হচ্ছে ধারে পণ্য ক্রয়। আর এই যে ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা কোনগুলো আসবে? এই যে ধারে কৃত, অর্থাৎ ধারে কৃত পণ্য ফেরত। ধারে ক্রয় করা পণ্যটা যদি কোনো কারণে ফেরত দেওয়া হয়, আবার বলতেছি, ধারে কৃত পণ্যটা যদি কোনো কারণে ফেরত দেওয়া হয়, তখন আমরা এটা কোন জাবেদা লিখবো? তখন আমরা এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা অন্তর্ভুক্ত করব। তারপর চলে যাবো হচ্ছে আমরা 3 নম্বর পয়েন্টে, এটা হচ্ছে বিক্রয় জাবেদা। তাহলে বিক্রয় জাবেদা, তাহলে দেখি তো এটা কারা বলতে পারো? বিক্রয় জাবেদা কোন লেনদেন অন্তর্ভুক্ত হবে? দেখি তো এটার কমেন্ট করে তো দেখি কারা পারো। বিক্রয় জাবেদায় আমাদের কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হবে? দেখি কারা পারো। বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হবে? কমেন্ট ফার্স্ট। শেয়ার হয়েছে 131টা, স্টুডেন্ট আছে 53 জন। চাইলে কিন্তু আরো বাড়তে পারে শেয়ার, যদি তোমরা চাও। রাইট, ধারে বিক্রি করলে, তাই তো? ধারে বিক্রয়। তাহলে ধারে কি বিক্রয়? শুধু ধারে বিক্রয় বললেই তো হবে না, ধারে পণ্য বিক্রয় হইতে হবে। ধারে কি হইতে হবে? পণ্য বিক্রয় হইতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্টে দেখো, বিক্রয় ফেরত যাবেদা। কি যাবেদা? বিক্রয় ফেরত যাবেদা। তাহলে বিক্রয় ফেরত যাবেদা কি আসবে? ধারে পণ্য বিক্রি করছিলাম, এই পণ্যটা, অর্থাৎ ধারে বিক্রিত পণ্যটা যদি কি আসে, ধারে বিক্রিত পণ্যটা যদি ফেরত আসে, তাহলে এটা বিক্রয় ফেরত যাবেদা অন্তর্ভুক্ত হবে। ধারে বিক্রিত পণ্য যদি কোনো কারণে ফেরত আসে, তাহলে এটা বিক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত হবে। আশা করি এই 4টা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আরো কিছু ব্যাপার আছে এখানে, আরো 4টা আছে। সে 4টা কি? যেমন ধরো হচ্ছে 5 নম্বরে দেখো, আমরা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। কি জাবেদা? নগদ প্রাপ্তি জাবেদা। সকল প্রকার নগদ প্রাপ্তি, অর্থাৎ কোনো লেনদেন নগদে এমন হয়েছে আর এর ফলে যদি তোমার কাছে টাকা আসে, তাহলে এটা নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। আর যদি হয় নগদ প্রদান জাবেদা, তার মানে কোনো কারণে যদি তোমার কাছ থেকে নগদে টাকা চলে যায়, সেটা চলে যাবে নগদ প্রদান জাবেদায়। এরপর ধরো হচ্ছে এটা আসো, এবার ধরো হচ্ছে প্রদেয় বিল জাবেদা। প্রদেয় বিল জাবেদা কি হবে? যদি কোনো লেনদেনটা এমন হয়, তুমি ধারে পণ্য ক্রয় না করে এবার কি করছো? বিলে পণ্য ক্রয় করছো। কি করছো? বিলে পণ্য ক্রয় করছো, তখন এটা এখানে যাবে। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে একটা জাবেদা জানতে চাই, দেখি জাবেদাটা কারা পড়ো। দেখো, বলো তো বিলের মাধ্যমে পণ্য ক্রয়ের জাবেদা কি হবে? দেখি তো কারা পড়তে পারো। বিলে পণ্য ক্রয়, এটা জাবেদা কি হবে? বিলে পণ্য ক্রয়, এটা জাবেদা কি হবে? কারা পারো? দেখা যাক। বিলে পণ্য ক্রয়, এটা জাবেদা কি হবে? বিলে পণ্য ক্রয়, এটা জাবেদা কি হবে? বললাম যদি বিলের মাধ্যমে কোনো কিছু ক্রয় করো, তাহলে তার জাবেদা কি হবে সেটা বলতে বলছি। নেটের বিষয় তো স্যার একটু সমস্যা হবেই।
ওকে, অনেকে পারতেছো। তো এটা জাবেদাটা কি হবে স্যার? এটা জাবেদা হবে আমরা যদি ক্রয় করছি ক্রয় হিসাব ডেবিট, আর বিলে কিনার কারণে প্রদেয় হিসাব না লিখবো, হচ্ছে প্রদেয় বিল লিখবো। আর সর্বশেষ আমাদের যে জাবেদা বাকি আছে সেটা হচ্ছে আমাদের বাকি থাকলো কি প্রাপ্য বিল জাবেদা। কি জাবেদা? প্রাপ্য বিল জাবেদা। প্রাপ্য বিল জাবেদা। তো এই প্রাপ্য বিল জাবেদাটা একটু মাথায় রাখবা। প্রাপ্য বিল জাবেদা হচ্ছে আবার বিলের মাধ্যমে বিক্রি করলে তখন এই প্রাপ্য বিল জাবেদা অন্তর্ভুক্ত হবে। তাহলে এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস এর প্রচুর প্রশ্ন এখান থেকে রিপিট হয়েছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে যেগুলো হচ্ছে আমরা সাধারণ জাবেদা পাইছিলাম, সাধারণ। তো এই সাধারণ জাবেদাগুলো কি কি আছে? সাধারণ জাবেদা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, প্রারম্ভিক। তো এই প্রারম্ভিক জাবেদা আসলে কখন দেওয়া হয়? শুরুতে দেওয়া হয়। বেসিক ব্যাপারগুলো মনে রাখবে, এখান থেকে তোমার মাস্টার ডিগ্রি করার কোনো দরকার নাই, বেসিক যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। তাহলে প্রারম্ভিক জাবেদা শুরুতে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছিল কেন দেওয়া হয়, উদ্দেশ্য কি? প্রতিষ্ঠান কি রাখা? প্রতিষ্ঠান চলমান রাখা। প্রতিষ্ঠান কি রাখা? চলমান রাখার উদ্দেশ্যে এই দাখিলা দেওয়া হয় থাকে। তাহলে এটা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? এটা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী দেওয়া হয়। প্রতিষ্ঠান ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা। তাহলে এই প্রারম্ভিক দাখিলা নিয়ে তোমাকে 3টা কথা মনে রাখলে হবে। এটা কখন দেওয়া হয়? এটা একটা নির্দিষ্ট বছরের শুরুতে দেওয়া হয়। কেন দেওয়া হয়? প্রতিষ্ঠান চলমান রাখার জন্য দেওয়া হয়। কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী দেওয়া হয়। আশা করি এই পয়েন্টগুলো তোমরা পারো বা জানো। লেখা হয়ে গেছে অলরেডি, লেখা হয়েছে সবার। প্রারম্ভিক দাখিলা কি লেখা হয়েছে? লেখা হচ্ছে কিনা? লেখা হলে ফার্স্ট কমেন্ট করবা। আচ্ছা, প্রারম্ভিক দাখিলার পর এবার একটু দেখো, এটা হচ্ছে সমাপনী দাখিলা, যেটা নিয়ে বরাবরের মতোই অনেক পড়াইছে। এটার শুধু এই দাখিলার উপরে, সমাপনী দাখিলার উপরে কিন্তু একটা নির্দিষ্ট ক্লাসই হয়েছে শুধু সমাপনী দাখিলার উপরে, ঠিক আছে? তো সমাপনী দাখিলা কি? সমাপনী দাখিলা হচ্ছে হিসাবকাল শেষে প্রশ্নটা হচ্ছে কি, হিসাবকাল শেষে আমরা সমাপনী দাখিলার মাধ্যমে কিছু হিসাব বন্ধ করে দেই। তাহলে কোন হিসাবগুলো বন্ধ করে দেয় সেটা বলতে পারো কিনা একটু দেখি। কোন ধরনের হিসাবগুলো বন্ধ করে দেয়? কোন হিসাবগুলোকে বন্ধ করে দেয় দেখি তো, কারা বলতে পারো? সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কোন ধরনের হিসাবগুলো একটা নির্দিষ্ট সময় শেষে বন্ধ করে দিই, কারা বলতে পারো? দেখা যাক। শুধু নামই কিনা, তার আরো কিছু নাম আছে, সেই নামগুলোও কিন্তু আমাদেরকে অবলিক দিয়ে বলে দিতে হবে। আজকের ক্লাস কিন্তু এইচএসসি পরীক্ষার্থীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো পড়লে আশা করি এমসিকিউর জন্য নতুন করে তেমন কিছু আর পড়ার দরকার নেই। ভেরি গুড। তাহলে অনেকে ইতিমধ্যে আনসার দিয়ে দিচ্ছ, ধন্যবাদ। তো এখানে আমরা অনেকগুলো নাম জানি। একটা হচ্ছে শুধু নামিক হিসাব না, এখানে নামিক হিসাবের পাশাপাশি আমরা জানি এটা হচ্ছে একটা আয়বিবাচক হিসাব, এবং এগুলোকে বলা অস্থায়ী হিসাব। কি হিসাব বলা হয়? নামিক হিসাব, আয়বিবাচক হিসাব, অস্থায়ী হিসাব। এইগুলাকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। নুসরাত, এগুলাকে এই বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়ে থাকে। তো আশা করি তোমরা এই ব্যাপারগুলা জানো। তো এটা কখন দেওয়া, কোন ধারণা অনুযায়ী দেওয়া তোমরা জানো নিশ্চয়ই। এটা কোন ধারণা অনুযায়ী দেওয়া হয়? এটা হচ্ছে হিসাবকাল ধারণা অনুযায়ী দেওয়া। কি ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী এই দাখিলাটা দেওয়া হয়ে থাকে। হিসাবকাল ধারণা অনুযায়ী এই দাখিলা দেওয়া হয়ে থাকে। এই হিসাবকাল ধারণা অনুযায়ী আরেকটা দাখিলা দেওয়া হয়, যে দাখিলাটার নাম হচ্ছে সমন্বয় দাখিলা। এটা একটু মনে রাখো, সমন্বয় দাখিলা। হিসাবকাল ধারণা অনুযায়ী আরেকটা জাবেদা দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে সমন্বয় দাখিলা। তাহলে হিসাবকাল ধারণা অনুযায়ী সমন্বয় দাখিলা দেওয়া হয়, এটাও একটু মনে রাখতে হবে। তো সমন্বয় দাখিলা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা অনেকে বলতে পারো স্যার এটা তো শর্ট সিলেবাসে নাই, কিন্তু এটা শর্ট সিলেবাস ভুক্ত আমি মনে করি। কারণ আর্থিক অবস্থার বিবরণীতে তোমাদের কি ছিল? তোমাদের সমন্বয় দাখিলা ছিল। যেহেতু আর্থিক অবস্থার বিবরণীতে সমন্বয় দাখিলা আছে, তার মানে শর্ট সিলেবাসে এই টপিকটা আছে। সো এই সমন্বয় দাখিলা অবশ্যই ভালো করে পড়তে হবে। তো এখানে যারা ক্লাস করতেছো ম্যাক্সিমাম হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। ফ্রি ক্লাস করে এমন খুব কম আছে এখানে, কারণ ফ্রিতে তাদের আসলে ক্লাস ভালো লাগে না। তো যারা করতেছো তাদেরকে আমি মনে হয় অবশ্যই চেষ্টা করছে আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সমন্বয় দাখিলাটা পড়াইতে। তো এটা তোমরা পারো নিশ্চয়ই। তারপরে এখানে আমরা পড়লাম প্রারম্ভিক দাখিলা, সমাপনী দাখিলা, পরে পড়লাম হচ্ছে সমন্বয় দাখিলা, আরেকটা পর্ব হচ্ছে বিপরীত দাখিলা। কি দাখিলা? বিপরীত। তো বিপরীত দাখিলা নিয়ে কে যেন এটা প্রশ্ন করছে। বিপরীত দাখিলা নিয়ে আপনার তো অনেক কিছু পড়ার দরকার নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা থেকে প্রশ্ন আসছে মাত্র একটা, আর প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 0.00%। তো যে জিনিসটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে বিপরীত দাখিলা হচ্ছে হিসাব চক্রের একটি কি ধাপ। দেখি তো এটা কারা পারো? হিসাব চক্রের
কেমন দাম, বিপরীত দাখিলা হিসাব চক্রের কেমন দাম, দেখে এটার আনসার কারা করতে পারো? বিপরীত দাখিলা হিসাব চক্রের কেমন দাম কারা বলতে পারো? দেখা যাক, বিপরীত দাখিলা হিসাব চক্রের কেমন দাম। দেখি কারা পারো। বিপরীত দাখিলাটা হিসাব চক্রের কেমন দাম? স্টুডেন্ট কমে যাচ্ছে, ক্লাস কি শেষ করে দিব? এতক্ষণ 50 জন ছিল, এখানে 41 জন 42 জন হয়ে গেছে। ক্লাস কি অফ করে দিব? আপনাদের কি বোরিং হচ্ছে নাকি? বোর্ড হচ্ছেন? শিরে শিরে রক্ত ফাহিম ভাইয়ের ভক্ত। ওকে, আমরা কন্টিনিউ করি তাহলে। তাহলে হিসাব চক্রের এটা একটা ঐচ্ছিক ধাপ, মানে আবশ্যিক ধাপ নয়, এটা মনে রাখবা। পাশাপাশি এটা মনে রাখবা, এটাও কিন্তু বছরের শুরুতে প্রদান করা হয়। আর এটা ইমিডিয়েটলি সমন্বয় দাখিলাকে বিপরীত করলে মূলত বিপরীত দাখিলা তৈরি হয়। সমন্বয় দাখিলাকে বিপরীত করলে বিপরীত দাখিলা প্রস্তুত হয়। বাস এটুকু মনে রাখলে হবে। এটা একটা হিসাব চক্রের একটি বিপরীত ধাপ এবং এটা হচ্ছে বছরের শুরুতে প্রদান করা হয়। আর বিপরীত দাখিলা কেন মানে হচ্ছে সমন্বয় দাখিলাকে বিপরীত করলে হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। আর হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। ভুল সংশোধনী দাখিলা এটা হিসাব চক্রের কেমন ধাপ, দেখি তো কারা বলতে পারো? ভুল সংশোধনী দাখিলা হিসাব চক্রের কেমন ধাপ? ভুল সংশোধনী দাখিলাটা হিসাব চক্রের কেমন ধাপ, এটা কারা বলতে পারো? দেখা যাক। ভুল সংশোধনী দাখিলা হিসাব চক্রের কেমন ধাপ? শেষ দিকে এসে আশা করি গ্রুপটা একদমই হচ্ছে নিস্তেজ হয়ে গেছে। স্যার অনেকদিন ক্লাস নিতে পারিনি, তোমরাও পোস্ট কম করো। তা আজকের ক্লাস শেষে আশা করি সবাই নোট টোট করতেছো এবং সবাই একটা করে পোস্ট করবা, ঠিক আছে? তাহলে গ্রুপটা আরেকটু চাঙ্গা হবে। কমপক্ষে 50 জন স্টুডেন্ট ক্লাস করছো, 20-25টা পোস্ট তো করাই যেতে পারে। তোমরা দেখা যাচ্ছে 2-4 জন পোস্ট করে, একবারে হাতে গোনা 2-4 জন মানুষের পোস্ট করো, বাকিটা কিন্তু নোট পোস্ট করো না। তাহলে আজকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাস শেষে সবাই একটু নোটগুলো শেয়ার করে দিবা। তোমার যে বন্ধুরা আসলে ক্লাসটা করতে পারেন তারা যেন এটা দেখে, তারা যেন আসলে অনুপ্রাণিত হয়। এবং ক্লাস শেষে যথারীতি এই ক্লাসটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, তো পরবর্তীতে ক্লাসটা তোমরা কিন্তু ইউটিউব থেকে দেখতে পারবা। যারা ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমার যে বন্ধু বান্ধবরা কোচিং ভর্তি হতে পারে নাই, গুচ্ছ বা রাজশাহীর জন্য পড়তেছে, তাদেরকে কিন্তু নক করতে পারো, ঠিক আছে? আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে গুচ্ছের জন্য নতুন করে অনলাইন বেচ চালু হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে। সো ওখানে তোমাদের যে বন্ধুরা ভর্তি হতে চায় তাদেরকে বলতে পারো। আর যারা অলরেডি পেইড বেচে ভর্তি আছো, তারা ইনশাল্লাহ আমরা আরেকবার শুরু করবো সবকিছু নতুন করে। তাহলে এটা হচ্ছে হিসাব চক্রের কি ধাপ? এটা হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। সো এই ঐচ্ছিক না, এটা হচ্ছে কি পরিত্যাজ্য ধাপ। সো এটা আমরা আশা করি সবাই পারি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না। এবার আমরা হচ্ছে কিছু দলিল নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে হচ্ছে দলিল। এই দলিলগুলো থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, দলিল। তো দলিলের মধ্যে আমি প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চালান। এই চালানকে বলা হয় ইনভয়েস। কি বলা হয়? ইনভয়েস। চালানকে বলা হয় ইনভয়েস বলা হয়। তো এই চালান হচ্ছে কখন প্রস্তুত করা হয়? যখন বিক্রয় হয়, কিসে? ধারে বিক্রয় হলে চালান প্রস্তুত করা হয়। তারপরে এটা প্রস্তুত করে কে? বিক্রেতা প্রস্তুত করে। কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। চালান প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা, এটা মনে রাখবা। ধারে বিক্রয় হলে যেহেতু করে, তাহলে কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, কয় কপি প্রস্তুত করা হয়? 3 কপি। কয় কপি প্রস্তুত করা হয়? 3 কপি। এই 3 কপির মধ্যে বিক্রেতার কাছেও থাকে, ক্রেতার কাছেও থাকে। তাহলে চালান বিক্রেতা চালানের সাহায্যে কোন জাবেদা প্রস্তুত করে? যদি প্রশ্ন করে অ্যান্সার করতে পারবা। চালানের সাহায্যে বিক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে? এটা একটু বলো তো দেখি। চালানের সাহায্যে বিক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে? বিক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে, ক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে? দেখি কারা এটার অ্যান্সার দিতে পারো। চালানের সাহায্যে বিক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে আর ক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে? চালানের সাহায্যে বিক্রেতা ক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে? এখনো যারা প্রোফাইল থেকে শেয়ার দাও নাই, প্রোফাইল থেকে শেয়ারটা কিন্তু এই পেজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো প্রোফাইল থেকে একটা শেয়ার দিতে হবে।
ফার্স্ট কমেন্ট করতে হবে চালান দিয়ে বিক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে আর হচ্ছে ক্রেতা কোন জাবেদা প্রস্তুত করে, এটা একটু কমেন্ট করতে হবে। রাইট রাইট, এটা পারতে হবে স্যার, এটা জানতে হয়, এটা হচ্ছে ডিপ কোশ্চেন, একটু কঠিন করে একটু ঘুরে কোশ্চেন করলে এটাই যে চালানের মাধ্যমে বিক্রেতা প্রস্তুত করে হচ্ছে বিক্রয় জাবেদা, কি জাবেদা? বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। তাহলে ক্রেতা প্রস্তুত করবে কি জাবেদা? ক্রেতা প্রস্তুত করবে ক্রয় জাবেদা, ক্রেতা প্রস্তুত করবে ক্রয় জাবেদা। তো এইভাবে হচ্ছে এই অ্যাকাউন্টিং আওয়ার যেভাবে হচ্ছে তোমাদেরকে কন্টেন্ট ফ্রিতে পড়ায়, আমার মনে হয় অনলাইনে এমন খুব কম প্ল্যাটফর্মই আছে যারা এইভাবে ফ্রিতে তোমাদেরকে হচ্ছে কন্টেন্ট পড়াবে। কোথাও কোথাও হয়তো বা তোমাদের প্রশ্ন সলভ করে দেয় বা বিভিন্নভাবে হেল্প করে, ওরাও তোমাদের প্রতি অবশ্যই লয়াল, অনেক বেশি সহযোগিতা করতেছে, বাট এরকমভাবে কন্টেন্ট শেয়ার করা, এরকম কন্টেন্ট পড়াই দেওয়া ফ্রিতে, এটা খুবই কম পাওয়া যাবে। তো সেই দিক থেকে কিন্তু অ্যাকাউন্টিং আওয়ারের প্রতি তোমাদের আলাদা একটা ভালোবাসা থাকা উচিত। তাহলে এই ব্যাপারটা অর্থাৎ এই চালানের বিষয় একটুকু মনে রাখলে হবে। হ্যাঁ, চালানের একটুকু মনে রাখলে হবে। এবার চলে আসা হচ্ছে আমরা নোটটা পড়ি, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই নোট থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। তো নোট হচ্ছে দুই প্রকারের হয়। নোটটা কয় প্রকারের হয়? দুই প্রকার। এটা হচ্ছে ডেবিট নোট বলা হয়, আরটা বলা হচ্ছে ক্রেডিট নোট। একটা ডেবিট নোট, আর হচ্ছে ক্রেডিট নোট। একটা ডেবিট নোট, একটা ক্রেডিট নোট। তাহলে এই ডেবিট নোট ক্রেডিট নোট কে প্রস্তুত করে, কখন প্রস্তুত করে, এ নিয়ে খুবই মারামারির মতো একটা অবস্থা তৈরি হয়। তো আমরা জানি, মনে রাখবা এই নোটের সাথে একটা বিষয় জড়িত, সেটা হচ্ছে ফেরত। নোটের সাথে কি জড়িত? ফেরত। অর্থাৎ ফেরত আসলে তখন ডেবিট নোট কিংবা ক্রেডিট নোট হবে। ডেবিট নোট ক্রেডিট নোটটা কখন প্রস্তুত হয়? যখন সেটা ফেরত হয়। তাহলে এবার একটু খেয়াল করো স্যার, ডেবিট নোট কোন ফেরতের সময় হয়? কারণ আমরা তো জানি ফেরত দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় ফেরত আর হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে কখন কোনটা হয়? তো সিম্পলি তুমি মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করে দেখে বারবার ভুলে যাও। মুখস্থ না করে তুমি একটু মনে করো তো স্যার, ক্রয় ফেরত হলে তুমি কি জাবেদা দাও? ক্রয় ফেরত হলে তুমি জাবেদা করো কি? পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট করো, আর হচ্ছে ক্রয় ফেরত হিসাবটা ক্রেডিট করো। নিশ্চয়ই জাবেদাটা মনে আছে তোমাদের। তাহলে ক্রয় ফেরতের সময় জাবেদা করো পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরতের সময় জাবেদা কি করো? বিক্রয় ফেরতের সময় তুমি আবার জাবেদা করো বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, আর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট, তাই না স্যার? তাহলে এটা হচ্ছে ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত, দুইটা জাবেদা। এবার জাবেদা তো তোমার মনে আছে, তুমি একটু দেখো পাওনাদার আর দেনাদারটা কোন দিকে আছে। তাহলে ক্রয় ফেরত জাবেদায় পাওনাদার আছে ডেবিটে, বিক্রয় ফেরত জাবেদায় পাওনাদার আছে ক্রেডিটে। খুবই সিম্পল ব্যাপার। এই পাওনাদার আর দেনাদার যেদিকে থাকবে ওটা ওই নোট। তার মানে ক্রয় ফেরতের সময় যদি পাওনাদার ডেবিট আছে, তার মানে এটা হচ্ছে ডেবিট নোট। পাওনাদার ডেবিট মানে ডেবিট নোট। তাহলে ডেবিট নোট প্রস্তুত করা হয় কখন? ক্রয় ফেরতের সময়। কোন সময়? ক্রয় ফেরতের সময় ডেবিট নোট প্রস্তুত করা হয়। কারণ কি? পাওনাদার ডেবিট দিকে আছে, পাওনাদার যদি ক্রেডিট দিকে থাকতো তাহলে ক্রেডিট নোট হয়ে যেত। কিন্তু এই ক্রেডিট নোটের সময় দেখো বিক্রয় ফেরতের সময় দেনাদার, অর্থাৎ দুইটা জাবেদার মধ্যে কোনটার মধ্যে দেনাদার কোন দিকে আছে? আমরা তো ক্রয় এটার জন্য অলরেডি দিয়ে ফেলছি এটা এখানে, তাহলে ক্রয় ফেরতের জন্য। তাহলে এবারে এখানে দেখো কোন দেনাদারটা কোন দিকে আছে? দেনাদার ক্রেডিট দিকে আছে। তাহলে এটা হচ্ছে কোন নোট? এটা হচ্ছে ক্রেডিট নোট। তাহলে এটা কখন? এটা হচ্ছে বিক্রয় ফেরতের সময়। এটা কোন ফেরতের সময়? বিক্রয় ফেরতের সময়। আচ্ছা, এটা একটা গেল। এবার কে প্রস্তুত করে? সিম্পল ব্যাপার। ক্রয় ফেরতের ক্রয় ফেরতের জন্য যেহেতু ডেবিট নোট প্রস্তুত করতে হয়, তাহলে এটা প্রস্তুত করে কে? এটা প্রস্তুত করে হচ্ছে ক্রেতা। এটা খুবই বেশি আসে পরীক্ষায়। ডেবিট নোট কে প্রস্তুত করে? তাহলে ক্রেডিট নোটটা কে প্রস্তুত করে? ক্রেডিট নোটটা প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা। ক্রেডিট নোটটা কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। আর ডেবিট নোট ক্রেডিট নোটের নাম আছে। ডেবিট নোট মানে দেনা ছেটা, ক্রেডিট নোট মানে পাওনা ছেটা। ওই নামগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এই ডেবিট নোট আর ক্রেডিট নোটের ঝামেলা ক্লিয়ার হয়েছে কি? ডেবিট নোট আর ক্রেডিট নোটের ঝামেলা ক্লিয়ার? ডেবিট নোট ক্রেডিট নোটের ঝামেলা ক্লিয়ার? দেখি কাদের ক্লিয়ার হয়েছে, সবার থেকে একটা ক্লিয়ার কমেন্ট চাই। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে ক্যাশ মেমো কখন প্রস্তুত করা হয়? কে বলতে পারবা দেখি তো? ক্যাশ মেমো কখন প্রস্তুত করে? এটা কার? এটা একটা প্রশ্ন তোমাদের কাছে। ক্যাশ মেমো ক্যাশ মেমো কখন প্রস্তুত করা হয়? বলো, ক্যাশ মেমো কখন প্রস্তুত করা হয়? মানে কি হইলে তুমি ক্যাশ মেমো প্রস্তুত করবে, এটা একটু বলো। ক্যাশ মেমো কখন প্রস্তুত করা হয়? ক্যাশ মেমো কখন প্রস্তুত করা হয়?
ক্যাশ মেমো কখন প্রস্তুত করা এটা বলতে পারবে না? ক্যাশ মেমোটা আমরা কখন প্রস্তুত করি? রাইট, আমরা ধারে বিক্রি করলে যেমন চালান প্রস্তুত করি, ঠিক একইভাবে যখন আমাদের বিক্রয়টা হয়ে হচ্ছে নগদে বিক্রয়, তখন আমরা এটা প্রস্তুত করি নগদে বিক্রি করলে আমরা এটা প্রস্তুত করে থাকি, নগদে বিক্রি করলে আমরা এটা প্রস্তুত করি। তাহলে জাবেদা সংক্রান্ত আশা করি আর কোনো বিষয় বাকি নেই। জাবেদা প্লাস হচ্ছে এখানে এই টপিকটা একটু ভালো করে পড়লে হবে। সর্বশেষ আজকে আর বেশি কিছু পড়াবো না, খতিয়ানটা পড়াই শেষ করব। হিসাব সমীকরণ আর রেওয়ামিল পড়াইতে সময় লাগবে, খতিয়ানটা একটু পড়াই দিই। খতিয়ানটা দেখতে অনেক ছোট টপিক মনে হইতে পারে, কিন্তু শর্ট সিলেবাস ভুক্ত যেহেতু আমার জন্য গুরুত্বপূর্ণ আছে বা গুরুত্বপূর্ণ। তো খতিয়ানকে আমরা মূলত কি বই বলে ডাকি? খতিয়ানকে বলা হয় হিসাবের কি বই? নিশ্চয়ই তোমাদের মুখে আছে পাকা বই। তারপর এটাকে বলা হচ্ছে স্থায়ী বই, এটাকে বলা হয় কি? স্থায়ী বই। তারপরে এটাকে বলা হচ্ছে এখানে লেনদেনগুলো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এখানে লেনদেনগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, অর্থাৎ খতিয়ানের লেনদেনগুলোকে কিভাবে সংরক্ষণ করা হয়? স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। খতিয়ানের লেনদেনগুলো কি করা হয়? স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। খতিয়ানের লেনদেনগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণ করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা এবং ভালোভাবে মনে রাখার বিষয়। পাশাপাশি যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই খতিয়ানের প্রকারভেদগুলো কি আছে? আপনাদের খতিয়ান হচ্ছে কয় প্রকার? খতিয়ান কয় প্রকার দেখে তো কারা প্রশ্ন এটা আনসার করতে পারো। খতিয়ান কয় প্রকার দেখে কারা পারো? ফার্স্ট কমেন্ট করবা, খতিয়ান কত প্রকার? খতিয়ান কয় প্রকার দেখা যাক। নেক্সট ক্লাস আগামীকালে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খতিয়ান কয় প্রকার কারা কমেন্ট করতে পারতেছো তাড়াতাড়ি বলো। আমরা খতিয়ানটা পড়ে আজকে ক্লাসটা শেষ করব। অলমোস্ট 1 ঘন্টার মতো হয়ে গেছে ক্লাস, 1 ঘন্টা 10 মিনিট। খতিয়ান দুই প্রকার। বাহ, এটা সহজ, সবাই পারছো। খতিয়ান দুই প্রকার। তাহলে খতিয়ান দুই প্রকার কি? একটাকে বলা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা সাধারণ খতিয়ান, আর হচ্ছে সহকারী খতিয়ান। তো এই সাধারণ খতিয়ান মানে হচ্ছে সকল খতিয়ানকে আমরা মূলত সহকারী খতিয়ান বা সাধারণ খতিয়ান বলি। যত খতিয়ান আছে আর কি, সব খতিয়ানের সাধারণ খতিয়ান। কিন্তু সহকারী খতিয়ানটা আসলে কি? সহকারী খতিয়ান হচ্ছে দুইটা খতিয়ানকে মূলত আমরা সহকারী খতিয়ান বলি, একটা তো দেনাদার খতিয়ান আর হচ্ছে পাওনাদার খতিয়ান। অর্থাৎ এই দেনাদার আর পাওনাদার খতিয়ানকে বলা হয় সহকারী খতিয়ান। এই সহকারী খতিয়ানের আরেকটা নাম আছে, কারা বলতে পারো এই নামটা? সহকারী খতিয়ানের আরেকটা নাম আছে, এই নামটাকে বলতে পারো দেখে। তাহলে খতিয়ান সম্পর্কে কেমন জানো এটা জানা যাবে। এই সহকারী খতিয়ানের আরেকটা নাম আছে, সেই নামটা কি হবে? এটা তোমাদের ফ্রি লাইভ ক্লাসের 23তম ক্লাস ছিল কিন্তু, হ্যাঁ 23তম ক্লাস। সবগুলো ক্লাস ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে কিন্তু ইউটিউব থেকে ক্লাসগুলো দেখতে পারবা। সো ইউটিউব চ্যানেলটা অ্যাটলিস্ট তোমাদের পরিচিত জনদের সাথে শেয়ার করো, এটা সাবস্ক্রাইব। আমি চাই তোমাদের মাধ্যমে এটা খুব দ্রুত 1000-এ মানে হচ্ছে রিচ হোক। আর যদি খুব ভালো রেসপন্স থাকে তাহলে ইউটিউবেও নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ, এই ক্লাসের ভিডিওর বাইরে। ঠিক আছে? তো এইটার আরেকটা নাম তোমরা অনেকেই বলতে পারো না, সেটাকে বলা হয় নিয়ন্ত্রণ খতিয়ান। কি খতিয়ান বলা হয়? নিয়ন্ত্রণ খতিয়ান বলা হয়। এই নিয়ন্ত্রণ খতিয়ান বলা হয় বা নিয়ন্ত্রণ হিসাব বলা হয়। ঠিক আছে? সহকারী খতিয়ান বা হিসাবের আরেকটা নাম হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব। তাহলে সহকারী হিসাব বা সহকারী খতিয়ানে কোন ধরনের লেনদেনগুলো থাকে? দেনাদার আর পাওনাদার সংক্রান্ত। অর্থাৎ ধরো 20 জন দেনাদারের জন্য তুমি একটা খতিয়ান করলা, এই খতিয়ানটাকে বলা হচ্ছে সাধারণ খতিয়ান। আর প্রত্যেকটা দেনাদারের জন্য যদি তুমি আলাদা এক একটা করে খতিয়ান প্রস্তুত করো, তখন সেই খতিয়ানটার নাম হচ্ছে কি? তখন সেই খতিয়ানের নাম হচ্ছে
সহকারী খতিয়ান। তাহলে আগামী ক্লাসটা কিসের উপরে চাও তোমরা, অর্থাৎ কোন টপিকের উপরে করতে চাও, যেটা তোমাদের অনেক বেশি কঠিন লাগে এমন কোনো টপিক থাকলে তোমরা কিন্তু ওই অ্যাকাউন্টিং আওয়ার গ্রুপে পোস্ট করতে পারো। যেটা হচ্ছে বেশি সমস্যা মনে হবে তোমাদের, তাহলে সেটার উপর ইনশাল্লাহ আমি একটা রিভিউ ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? তো ওটার উপর রিভিউ ক্লাস থাকবে। আরেকটা বিষয়, এটা আমার রিকোয়েস্ট থাকবে, যারা আজকে ক্লাসটা করছো প্রত্যেকেই অবশ্যই গ্রুপে নোটটা পোস্ট করবা। যাই লিখছো এটাই ক্লাসটা শেষ হওয়ার পরে 4-5টা ছবিটা গ্রুপে পোস্ট করে দাও, এতে স্যার অনেক বেশি খুশি হবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আর আগামীকালকের পরীক্ষায় আমার চেষ্টা থাকবে আজকে যা পড়াইছি তার সাথে অবচয়, অর্থাৎ অবচয় তো থাকবেই, যদি সময় সুযোগ হয় তাহলে আজকের যে টপিকগুলো পড়েছি, অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞানের জনক, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের শাখা, তারপর হচ্ছে জাবেদা, খতিয়ান, এই তথ্যগুলো থেকে প্রশ্ন এড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আগামীকালকে ক্লাস নেওয়ার আমার প্রচুর চেষ্টা আমি করব, তারপরে যদি কোনো কারণে নিতে না পারে আমি জানাই দেবো, নয়তো আগামীকালকে এই টাইমে ক্লাস হবে, আর ক্লাসের আগে পরে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে। তাহলে সে পর্যন্ত ভালো থাকো সবাই, আর পড়ালেখা প্রচুর করতে হবে। এখন শর্ট সিলেবাসটা রিভাইজ করো, অন্য নতুন কিছু নতুন করে পড়ার কোনো দরকার নাই, নতুন কোনো কিছু একবারে পড়ার দরকার নাই, যে কেউ নতুন কিছু পড়ার সাজেশন দিবে তার এই সাজেশন পরিহার করবা। তাহলে আজকে এই পর্যন্ত থাকো, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।